সুপ্রিয় শিক্ষার্থী, উত্তর বাংলা কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ব্যবসায় শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র, বিষয় কোড 287। এর প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিপণন পরিচিতি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, কিছু ছবি দেওয়া আছে এখানে। একটি মোবাইল সেট, একটি সাইকেল, একটি ট্রেড সেন্টার এবং একটি শপিং মলের পিকচার দেওয়া আছে। আজকের এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবো কিংবা চিহ্নিত করতে পারবো সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা বিপণন সম্পর্কে একটি ধারণা লাভ করব, বিপণনের সংজ্ঞা প্রদান করতে পারবো, বিপণনের ক্রমবিকাশ বর্ণনা করতে পারবো এবং বিপণনের বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করতে পারবো। তো প্রথমে আমরা আসি বিপণনের ধারণা। মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত বিভিন্ন পণ্যদ্রব্য ব্যবহার করে। মানুষ বিভিন্ন প্রয়োজনে তার চাহিদা মেটানোর জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য বা সেবা ক্রয় বা ভোগ করে। যেমন আমরা ক্ষুধা নিবারণের জন্য খাবার ক্রয় করি, বাসস্থানের জন্য ঘরবাড়ি ক্রয় করি, আবার চিকিৎসার জন্য সেবা গ্রহণ করি। এই যে পণ্য বা সেবা ভোগ করার জন্য মানুষ নির্দিষ্ট বাজার থেকে যাচাই বাছাই করায় তার প্রয়োজন অনুসারে ক্রয় ও ভোগ করে। এখানে আমরা লক্ষ্য করতে পারি যে পণ্য বা সেবার ধারণা সৃষ্টি থেকে শুরু করে এবং ভোক্তাদের মাঝে তা পরিচিতকরণ, তা বিভিন্ন জনকে ক্রয়ে উৎসাহিত প্রদান, তার বন্টন, মূল্য নির্ধারণ, ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের সহায়তা প্রদান এবং পণ্যটি বিক্রয় করার পর তার কিছু সেবাসমূহ, এই সমস্ত কাজগুলোই বিপণনের সাথে জড়িত। আমরা যদি বিপণনের ইতিহাস লক্ষ্য করি যে বিপণন কোথা থেকে এসেছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে ইংরেজি মার্কেট শব্দের উৎপত্তি। এই মার্কেট থেকেই পরবর্তীতে মার্কেটিং শব্দের উৎপত্তি হয়েছে। যদিও আমরা বাংলায় এই বিষয়টি বিপণন এবং বাজারজাতকরণ হিসেবে অনেক সময় বলে থাকি। অনেক সময় আমরা বিপণনকে শুধুমাত্র ক্রয় বিক্রয় বা বিজ্ঞাপন বা প্রচার কার্যে ব্যবহার করার জন্য বুঝে থাকি। আসলে প্রকৃতপক্ষে ক্রয় বিক্রয় প্রচারণা হচ্ছে বিপণনের অনেক কাজের অংশ বিশেষ। বিপণন একটি পরিবর্তনশীল ও জটিল বিষয়। যদি বর্তমান সময়ে আমরা বিপণনকে সংজ্ঞায়িত করতে পারি কিংবা বিপণনকে সংজ্ঞা আকারে উপস্থাপন করতে পারি, সেটি হচ্ছে বিপণনের বর্তমান বিপণন বলতে সন্তোষজনক ক্রেতা ভোক্তার প্রয়োজনসমূহ পূরণ করা এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করা এবং ধরে রাখাকে আমরা বিপণন বলতে পারি। খুব সহজ কথা যদি আমরা বলি যে বিপণন হচ্ছে ক্রেতাদের ভ্যালু সৃষ্টি করা এবং ক্রেতাদের সন্তুষ্টি প্রদানের মাধ্যমে তাদের সাথে দীর্ঘমেয়াদী একটি সম্পর্ক তৈরি করা। এখানে বিপণনের ভিতর কিছু শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন উৎপাদক, ক্রেতা, ভোক্তা ইত্যাদি শব্দ।
পণ্যদ্রব্য উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা উৎপাদক বলি। আবার ব্যক্তি বা কোম্পানি পণ্যদ্রব্য ক্রয় করে, মানে যারা ক্রয় করবেন তাদেরকে আমরা ক্রেতা বলতে পারি। এবং যদি সে নিজে ভোগ করে তাকে আমরা কনজিউমার বলি। কোনো পণ্য ক্রয় বা ব্যবহারের ফলে যে সকল সুবিধা পাওয়া যায় এবং পণ্য ক্রয় বা ব্যবহারের জন্য যে সকল ব্যয় বহন করা হয়, এতে যে পার্থক্য সৃষ্টি হয় তাকে আমরা ভ্যালু হিসাবে বলতে পারি। ভ্যালু খুব সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলি যে ভ্যালুটা হচ্ছে সুবিধা এবং ব্যয়ের পার্থক্য। বিপণন যুগে যুগে বিভিন্ন বিপণনবিদ, অর্থনীতিবিদ তারা বিভিন্ন সময় বিপণনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন এবং এটি প্রথমে আমরা বলতে পারি যে বিপণন একটি গতিশীল বিষয় এবং মানুষের প্রয়োজন, অভাব ও চাহিদার সাথে সাথে বিপণনও তার সংজ্ঞা পরিবর্তন করেছে। যেহেতু বিপণনের মূল কাজই হচ্ছে ক্রেতাকে বা ভোক্তাকে নিয়ে এবং ক্রেতাকে ভোক্তাকে সন্তুষ্ট করার জন্যই সবসময় বিপণন কাজ করে থাকে। সাধারণ অর্থে বিপণন একটি প্রক্রিয়া ভিত্তিক কাজ বলা যেতে পারে, যা ভোক্তাদের জন্য ভ্যালু বা সুবিধা সৃষ্টি করে, ভোক্তাদের সন্তুষ্টি বিধান করে এবং দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করেও বজায় রাখে। অন্য অর্থে ভোক্তার প্রয়োজন ও অভাব সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য বা সেবা ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানো এবং ভোক্তা বা ক্রেতার ভোগ পরবর্তীর কিছু কার্যক্রমের সমষ্টিকে আমরা বিপণন বলতে পারি। আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন বিপণনের যে সংজ্ঞা প্রদান করেছেন তা হলো, মার্কেটিং ইজ দ্য অ্যাক্টিভিটি, সেট আপ ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসেস ফর ক্রিয়েটিং, কমিউনিকেটিং, ডেলিভারিং অ্যান্ড এক্সচেঞ্জিং অফারিং দ্যাট হ্যাভ ভ্যালু ফর কাস্টমার্স, ক্লায়েন্টস, পার্টনার্স অ্যান্ড সোসাইটি অ্যাট লার্জ। অর্থাৎ গ্রাহক, মক্কেল, অংশীদার এবং সার্বিকভাবে সমাজের জন্য ভ্যালু বা মূল্য রয়েছে এমন ধরনের পণ্য বা সেবা সৃষ্টি, অবহিতকরণ, সরবরাহ ও বিনিময়ের সাথে জড়িত কার্য, প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে আমরা বিপণন বলতে পারি। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় লেখক এবং এই বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কটলার অ্যান্ড গ্রে আর্মস্ট্রংয়ের যদি আমরা সংজ্ঞাটি দেখি, তাদের মতে মার্কেটিং ইজ দ্য প্রসেস by which companies create value for customers and build a strong customer relationships in order to capture value from customer in return. অর্থাৎ বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী বা সুদৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এছাড়া আরও অনেক মার্কেটিং বিশারদ মার্কেটিংয়ের সংজ্ঞা প্রদান করেছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে মার্কেটিং ইজ দ্য ম্যানেজিং প্রফিটেবল রিলেশনশিপ, অর্থাৎ লাভজনক ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনাকে আমরা মার্কেটিং বা বিপণন বলতে পারি। বিপণনের সংজ্ঞা যদি আমরা বিভিন্ন সংজ্ঞা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে বিপণনের এই সংজ্ঞাগুলো থেকে আমরা
কিছু ধারণা স্পষ্ট হচ্ছে। সেটি হচ্ছে বিপণন হলো সামাজিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়া। বিপণনের মূল কাজ হলো ক্রেতা ও ভোক্তা সন্তুষ্টি বিধান করা, এবং বিপণনের কাজ শুরু হয় উৎপাদনের চিন্তার মাধ্যমে এবং সন্তোষজনক উপায়ে ক্রেতাকে বিক্রয়োত্তর সেবা প্রদানের মাধ্যমে তা চলতে থাকে। আরেকটি ধারণা আমরা দেখতে পারি, ক্রেতার প্রয়োজন অনুযায়ী ভ্যালু সৃষ্টি করে এবং সে অনুযায়ী পণ্য বিপণনের গুরুত্বপূর্ণ বিষয়। বিপণনে ক্রেতা ও ভোক্তার সাথে দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী সম্পর্ক তৈরির উপর জোর দেওয়া হয়। পরিশেষে আমরা বলতে পারি যে বিপণন হচ্ছে একটি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, যার মাধ্যমে প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে ক্রেতাদের এবং বা ভোক্তাদের প্রয়োজন অনুসারে পণ্য বা সেবা তৈরি করে এবং বিনিময় করার মাধ্যমে প্রয়োজন অভাব মিটিয়ে তাদের সন্তুষ্টি বিধান করে। এবং নিচে বিপণন কার্যক্রম কিভাবে সম্পূর্ণ হয় একটা আধুনিক বিপণন ব্যবস্থার চিত্র আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিপণনের ক্রমবিকাশ। এই যে বিপণনের বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটা কিভাবে আমরা এই পর্যায়ে এসেছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত বিনিময় ব্যবস্থা চালুর পর থেকেই বিপণন কার্যক্রমের সূচনা ঘটে। এই ব্যবস্থার আগে মানুষ নিজেরাই নিজেদের পণ্য সামগ্রী উৎপাদন করত এবং তা ভোগ ব্যবহার করত। তা আমরা যদি বিপণনের ইতিহাস দেখি, এটি খুব বেশি আগে আমাদের এই পৃথিবীতে প্রচলন শুরু হয়নি। এটি শুরু হয়েছে 1906 থেকে এই বিপণন বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তা আমরা বিপণনের ক্রমবিকাশ নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রথমেই দেখতে পারবো যে আত্মনির্ভরশীলতার যুগ। আত্মনির্ভরশীলতার যুগ বলতে মানব সভ্যতার শুরু থেকে মানুষ ছিল আত্মনির্ভরশীল। তখন মানুষ প্রয়োজন ছিল সীমিত, মানুষের যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই মেটাবার চেষ্টা করত। তাদের নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরাই উৎপাদন করত এবং তারা যা উৎপাদন করত তা নিজেরাই ব্যবহার বা ভোগ করত। ফলে বিপণনযোগ্য তেমন কোনো পণ্য থাকতো না, তাই এই যুগে বিপণন করার প্রয়োজনও পড়তো না। এরপরে দেখি আমরা বিনিময় যুগ। বিনিময় যুগ হচ্ছে মানুষ নিজের অজান্তেই যখন বেশি পরিমাণে উৎপাদন করতে শুরু করলো, তখন আত্মনির্ভরশীলতা থেকে কিছুটা পরনির্ভরশীলতার সৃষ্টি হলো। কেননা এক পর্যায়ে দেখা গেল কারো উৎপাদনের কিছুটা অংশ উদ্বৃত্ত থেকেই যাচ্ছে, আবার কেউ কেউ তার প্রয়োজনীয় সব দ্রব্য উৎপাদন করতে পারছে না। এরূপ পরিস্থিতিতে মানুষের মধ্যে বিনিময়ের সম্পর্ক তৈরি হয় এবং এভাবেই বিনিময় যুগের সূচনা হয়। এরপরের যুগটা হচ্ছে আমরা একে বলতে পারি উৎপাদন যুগ। এ যুগের সময়কাল ছিল 1860 থেকে 1920 সাল পর্যন্ত। এ সময় শুরুর দিকে বিভিন্ন সংস্থা জাতীয় অর্থনীতি পরিচালিত নিয়ন্ত্রিত হতো, জাতীয়ভাবে অর্থাৎ সামষ্টিকভাবে সবকিছু নিয়ন্ত্রিত হতো এবং উৎপাদন ব্যবস্থার দক্ষতা বেড়ে যায় এবং মানুষ তাদের প্রতিবেশী দেশের সাথে পণ্য বিনিময় কার্যক্রম শুরু করে। ফলে উৎপাদন ও ভোগের ব্যবস্থা পৃথক হয় এবং এ সময় পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটে। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইউরোপে যখন শিল্প বিপ্লবের আবির্ভাব ঘটে, তখন উৎপাদনে নাটকীয় পরিবর্তন দেখা যায়। অর্থাৎ বেশি পরিমাণে উৎপাদন করা সহজতর হয়ে থাকে এবং মানুষ উদ্বৃত্ত বিক্রয়ের চেষ্টা করতে থাকে। এখান থেকেই আমরা বিপণন হিসাবে বিবেচনা করতে পারি। এই যুগ থেকেই বিপণন যুগ শুরু হলো।
উৎপাদন যুগের পরেই যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিক্রয় যুগ। একে 1920 থেকে 1950 সাল পর্যন্ত সময়কে বিক্রয় যুগ বলা হচ্ছে। ওই সময় বিপণনের কাজকে বিক্রয় বলে চালানো হতো, অর্থাৎ উৎপাদন ব্যবস্থায় দক্ষতা বাড়ার ফলে পণ্য বিক্রির প্রচুর সম্ভাবনা তৈরি হয়। তবে উৎপাদকরা মনে করতে শুরু করেন পণ্যসমূহ এমনিতেই বিক্রি হবে না এবং শুধু ক্রেতাদের উপর নির্ভরশীল হয়ে পণ্য বিক্রি করা যাবে না। এখানে বিক্রয়ের বিভিন্ন কৌশল প্রয়োগ করতে চেষ্টা করা হচ্ছে এবং এ যুগে এই বিক্রয় বেশি বেশি বিক্রয়ের জন্য আমরা বিজ্ঞাপনের প্রচলনও দেখতে পাই। এরপরে যে যুগটা হচ্ছে সেটা হলো যে শুধু বিক্রয় করলেই চলবে না এবং শুধু লাভ করলেই হবে না, এই বিক্রয় এবং লাভের সাথে সাথে ক্রেতার সন্তুষ্টি অর্জনও বেশি গুরুত্ব দিতে হতো। অর্থাৎ বিপণন যুগ 1950-এর দশকে বিপণনের প্রকৃত যুগ শুরু হয়। এ সময় ক্রেতাদের প্রয়োজন বাড়তে থাকে, তারা ধীরে ধীরে সচেতন হতে থাকে, চাহিদা পূরণের সক্ষম পণ্য কিনতে ক্রেতারা আগ্রহী ওঠে। এ অবস্থায় বিপণনকারীরা তাদের নীতি ও কৌশলের পরিবর্তন করে এবং ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিতে চেষ্টা করে এবং ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো বা কোম্পানিগুলো তাদের মুনাফা অর্জন চেষ্টা করতে থাকে। এরপরে যে যুগের সূচনা হলো সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক বিপণন যুগ, যে এটি 1970 সালের পর থেকে সামাজিক বিপণন যুগের সূচনা হয়। এই সময় বিপণনের মূল উদ্দেশ্য ছিল ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের সাথে সাথে সমাজেরও কল্যাণ সাধনজাত হয়, অর্থাৎ সমাজ যাতে উপকৃত হয় সেদিক থেকে চিন্তা ভাবনা করতে শুরু করা হয়। এছাড়া বিপণন প্রতিষ্ঠানগুলো সমাজের মানুষের জন্য স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব পণ্য তৈরি এবং জনকল্যাণকর বিভিন্ন কাজের দিকেও গুরুত্ব আরোপ করতে থাকে। এরপরে যে যুগটা শুরু হচ্ছে সেটি হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। অর্থাৎ 1990 সালের পর থেকে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগের সূচনা ঘটে। ক্রেতা এবং অন্যান্য পক্ষ যেমন সরবরাহকারী, মধ্যস্থ কারবারি, তাদের সাথে শক্তিশালী একটি সম্পর্ক তৈরি করা এবং তা দীর্ঘমেয়াদে বজায় রাখার যে কলাকৌশল সেটি আমরা বিপণন কার্যক্রমে দেখতে পাচ্ছি। এরপরেও যেটি আমরা আবারও যে দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ যুগ, ইন্টারনেট ফেসবুকের যে যুগ শুরু হচ্ছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ যুগ। অর্থাৎ 2010 সালের পর থেকে এই যুগের সূত্রপাত। এই যুগকে আমরা ডিজিটাল যুগ হিসাবেও বর্ণনা করতে পারি। অর্থাৎ এই যে ধাপে ধাপে বিপণন কার্যক্রমের যে উন্নয়ন সাধন হয়েছে, এটা এখন এই যে বর্তমানের যুগে আমরা সেটা বেশি করে পরিলক্ষিত করতে পারি। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিপণনের বৈশিষ্ট্যসমূহ। বিপণনের বৈশিষ্ট্যসমূহ ভোক্তার প্রয়োজন, চাহিদা ও সন্তুষ্টির উপর নির্ভর করে এই যে বিপণন কার্যক্রম প্রবাহিত হচ্ছে, এটাকে যারা বিপণন বিশেষজ্ঞ আছে তারা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বর্ণনা করেছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাই যে বিপণন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া। বিপণন একটি সামাজিক প্রক্রিয়া, কারণ বিপণন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অভাব, প্রয়োজন এবং চাহিদা অনুসারে পণ্য বা সেবা উৎপাদন করে।
এবং সরবরাহ করে এবং তাদের সন্তুষ্টি করতে সর্বদা সচেষ্ট থাকে। এর ফলে সমাজের জন্য ক্ষতিকর পণ্য বা সেবা প্রস্তুত বা সরবরাহ করা থেকে বিরত থাকে। তারপরে যে বৈশিষ্ট্য আমরা আলোচনা করব সেটি হলো ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রতিটি পর্যায়ে সঠিক কৌশল অবলম্বনের জন্য ব্যবস্থাপনার কাজ করতে হয়, যেমন পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রক সংক্রান্ত কাজের সমন্বয়ে এই বিপণন কার্যক্রমগুলো পরিচালিত হয়। এরপরে আমরা আরেকটি যে বৈশিষ্ট্য দেখতে পারি সেটি হলো অর্থনৈতিক প্রক্রিয়া। বিপণনের কার্যক্রমের সাথে অর্থনৈতিক প্রক্রিয়া যেমন স্থানগত, সময়গত, শর্তগত উপযোগ সৃষ্টি কাজ জড়িত। বিপণন পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করে এবং গুদামজাতকরণের মাধ্যমে সময়গত এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে শর্তগত উপযোগ সৃষ্টি করে। এই কারণে বিপণনকে আমরা অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করতে পারি। এরপরে যেটি নিয়ে আমরা আলোচনা করব এটা বিনিময় প্রক্রিয়া। ভোক্তা তার প্রয়োজন ও চাহিদা পূরণের জন্য অর্থ বিনিময়ের মাধ্যমে পণ্য সেবা আদান প্রদান করে থাকে বলে তাকে বিনিময় প্রক্রিয়া বলা হয়। বিপণনকারী ভোক্তাদের সন্তুষ্টি নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদী সুসম্পর্ক তৈরি ও বজায় রাখার জন্য বিপণনের কার্যক্রম গ্রহণ করে থাকে। বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া, অর্থাৎ আধুনিক বিপণনের মূলে রয়েছে ভোক্তার প্রয়োজন, অভাব, চাহিদা ও সন্তুষ্টি। এবং বিপণনের যে কাজগুলো আছে সবগুলো ভোক্তাকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে, তাই বিপণন হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। এটি একটি গতিশীল প্রক্রিয়া, অর্থাৎ সময়ের সাথে সাথে ভোক্তার রুচি, অভাব, প্রয়োজন, চাহিদা, ক্রয় ক্ষমতা, ক্রয় আচরণ ইত্যাদি পরিবর্তিত হয়। তাই এর সাথে সাথে বিপণনও তার অবস্থার পরিবর্তন হবে এবং পরিবর্তিত অবস্থার সাথে তাল মেলানোর জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করে। এরপরে যদি আমরা দেখতে পারি সেটি হচ্ছে মুনাফা অর্জনের প্রক্রিয়া। বিপণন মুনাফা অর্জনের, ক্রেতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করে এবং মুনাফাযোগ্য যে সম্পর্ক সেটি ধরে রাখার চেষ্টা করে। ক্রেতার সন্তুষ্টি, আধুনিক বিপণনে ক্রেতার সন্তুষ্টির উপর খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ক্রেতা যেভাবেই সন্তুষ্ট হয় সেভাবেই বিপণন কার্যক্রম পরিচালনা হচ্ছে। সেটার জন্য আমরা বলতে চাই যে কাস্টমার ওরিয়েন্টেড মার্কেটিং কার্যক্রমগুলো আমরা পরিচালিত করতে। এছাড়া বিপণন হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়নে বিপণনে বিশেষ ভূমিকা রাখছে। নতুন নতুন পণ্য ব্যবহারের ফলে ক্রেতাদের ভিতর জীবনের স্বাচ্ছন্দ্য এসেছে। তারা আজ আধুনিক মানসম্পন্ন পণ্য ব্যবহারের মাধ্যমে জীবনকে উপভোগ করতে পারছে। এছাড়া আমরা যদি এইগুলোর পরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাড়ির কাজ, বাড়িতে আমরা কি কি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে আমরা প্রত্যেকেই বাড়িতে আলোচনার মাধ্যমে বিপণনের ক্রমবিকাশ নিয়ে আরও বিস্তারিত জ্ঞান লাভের চেষ্টা করতে পারবো এবং এই বিষয়গুলো আরও সুন্দর করে ভালোভাবে বুঝে এটা কিভাবে বাস্তবভাবে প্রয়োগ করতে পারে সেটা আমরা পড়াশোনা করব। তো ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ক্লাসে সবার সঙ্গে আরও আলোচনা করব।